আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। তোমাদের পার্ট 2 তে স্বাগতম। আমরা একটু আগে যে ক্লাসটা করলাম সেটা কি ছিল? পার্ট 1। এই পার্ট 1 এ যে জিনিসগুলো পড়ছি সেগুলো তো পড়ছি, সেগুলো রিকলও করা হয়েছে ক্লাস শেষে এবং এখন যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে পার্ট 2। অধ্যায় কত? অধ্যায় নাম্বার 5, সেটা হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। ওকে? আসো শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং হচ্ছে ফুটন্ত পানিতে বা বাষ্পে সিদ্ধ করা বা মাছের ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড প্রয়োগযুক্ত কোটা। এই জিনিসটা কি বোঝাইলো? মানে এটা সিদ্ধ রিলেটেড, ব্রাঞ্চিং করা বা সিদ্ধ করা। এখন কেন সিদ্ধ করব? আমরা একটা জিনিস নিলাম, তাকে আমরা কেন সিদ্ধ করব? কারণ এই সিদ্ধ করার মাধ্যমে আমরা সেখান থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, ইস্ট, ছত্রাক যেগুলো ছিল সেগুলোকে মেরে ফেলতে সক্ষম হইতেছি। সেজন্য আমরা সেগুলোকে কি করব? সিদ্ধ করব। প্লাস আমরা মাছের ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড পর্দা প্রলেপযুক্ত কোটাতে মাছকে সংরক্ষণ করব যেন এগুলো আক্রমণ করতে না পারে। ক্যানিং তরল সাধারণত ফলের ক্ষেত্রে 30 থেকে 40% চিনির সিরাপ। কারণ কি? কারণ যখন আমি একটা ফলে 30 থেকে 40% চিনির সিরাপ দিব, ধরো এখানে আমরা যখন ফলে 30 থেকে 40% চিনির সিরাপ অ্যাড করতেছি তখন সেখানে অসমোসিস হবে। অসমোসিস, যখন সেখানে অসমোসিস প্রক্রিয়াটা সংঘটিত হইতেছে ভাই, তখন কি হইতেছে দেখ। অসমোসিস যখন হইতেছে তখন বেশি পরিমাণ পানির থেকে কম পরিমাণ যে ঘনত্ব ছিল সেখান থেকে বেশি পরিমাণ ঘনত্বে জিনিসটা কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার দ্রব্য যেটা মূল ছিল, ধরো মাছ, মাংস, ফল, সেখান থেকে পানিগুলো চলে আসতেছে। যখন পানি চলে আসতেছে তখন সেখানে পানির শূন্যতা তৈরি হইতেছে। আমার তো এটাই দরকার, পানির শূন্যতা যখন তৈরি হবে তখন সেখানে ভাইরাস, ইস্ট, ছত্রাক সেগুলো জন্ম নিতে পারবে না। পানির পরিমাণ যখন কমে যাবে, অ্যাক্টিভিটি অফ ওয়াটার যখন কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, সবজি, মাছ, গোস্তের ক্ষেত্রে 7 থেকে 15% সোডিয়াম ক্লোরাইড। ওকে? আচ্ছা, এটা আমরা ব্যবহার করব। এটা হইতেছে আমাদের ক্যানিং তরল। ক্যানিং তরল আমরা এখানে ইউজ করব। একটা কি রিটর্টিং। রিটর্টিং হচ্ছে ফুটন্ত পানিতে 100 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট উত্তপ্ত করা। ফুটন্ত পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট উত্তপ্ত করে ব্যাকটেরিয়ার স্পোর ধ্বংস করা। ব্যাকটেরিয়ার স্পোর ধ্বংস করা আমাদের উদ্দেশ্য। তাহলে এখানে কি করব আমরা? রিটর্টিং। রিটর্টিং প্রক্রিয়া সম্পাদন করব। ওকে? তাহলে এক্সজস্টিং বা বায়ুশূন্যকরণ বা সিলিং, পানি স্ফুটন বাত পদ্ধতি। এটা হচ্ছে পানির স্ফুটন বাত পদ্ধতি। ওকে? আরেকটা হচ্ছে চাপ কৌটাজাতকরণ পদ্ধতি। এই দুইটা পদ্ধতি আছে, আসো দেখি। প্রথম পদ্ধতি পানি স্ফুটন বাত পদ্ধতি। অম্লীয় ক্ষেত্রে আমরা পানির স্ফুটন বাত পদ্ধতি ব্যবহার করব। কোন ক্ষেত্রে? অম্লীয় ক্ষেত্রে আমরা পানির স্ফুটন বাত পদ্ধতি ব্যবহার করব। অম্লীয় বস্তুর ক্ষেত্রে পিএইচ হবে 4.6 এর কম। ওকে? যেমন টমেটো, বিভিন্ন টক জাতীয় ফল, এগুলোর ক্ষেত্রে আমরা পানির স্ফুটন বাত পদ্ধতি ব্যবহার করব। এটা হইতেছে অ্যাডজাস্টিং। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং তাপমাত্রা। ওকে? এটা হচ্ছে আমাদের কথা। তারপরে আসো চাপ কৌটাজাতকরণ পদ্ধতি। এখানে অনেক ধরনের মেশিন আছে। এখন তোমার তো নার্সিং পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় আসবে যে চাপ কোটাজাতকরণ পদ্ধতি। ধরো তোমার বললো যে তাপমাত্রা কত, তখন তুমি বলবে ভাই 115 থেকে 121। তোমার তো এত যন্ত্রমন্ত্র দেখার দরকার নেই। তো কেন আনছি এই যন্ত্রমন্ত্র? যেন তুমি এটা দেখে একটু মনে রাখতে পারো, জাস্ট এটা। ঠিক আছে? আচ্ছা, চাপ কৌটাজাতকরণ পদ্ধতি, এখানে রিটর্টিং তাপমাত্রা হচ্ছে 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস এবং যেগুলো কম অম্লীয় পদার্থ, যেগুলো কম অম্লীয় পদার্থ সেগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ওকে? এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলো শুধু জেনে রাখবা। এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো জেনে রাখবা। আসো, ক্যানিংয়ে ব্যবহৃত তরল প্রিজারভেটিভ। আমের ক্ষেত্রে কি হয়? 30 থেকে 40% চিনির সিরাপ বা চিনির দ্রবণ এবং তোমার সাইট্রিক অ্যাসিড 0.25%। এখন বলো তো সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? বলো। গত ক্লাসে আমি কিন্তু করাইছি সাইট্রিক অ্যাসিডের পিএইচ, রক্তের পিএইচ, তারপরে হইতেছে কি অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ। অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত ছিল ভাইয়া? ছিল 4.74। তারপরে সাইট্রিক অ্যাসিডের ছিল 3.14, রক্তের ছিল 7.4। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভোলা যাবে না, এগুলো ভোলা যাবে না। তাহলে আম যে আমরা প্রক্রিয়াজাত করব বা আম যে আমরা সংরক্ষণ করব, সেখানে আমরা 30 থেকে 40% কি করব? চিনির দ্রবণ ইউজ করব এবং 0 থেকে 0.25% সাইট্রিক অ্যাসিড আমরা সেখানে ইউজ করব। ক্লিয়ার? ওকে। পেয়ারা, পেয়ারার ক্ষেত্রে আমরা 10% চিনির দ্রবণ, পেয়ারার ক্ষেত্রে আমরা কি করব? 10% চিনির দ্রবণ তৈরি করব এবং 0.06% এবং 0.06% তোমরা সাইট্রিক অ্যাসিড তোমরা এখানে অ্যাড করব এবং 0.125 অ্যাসকর্বিক অ্যাসিড, 0.125% অ্যাসকর্বিক অ্যাসিড আমরা এখানে যোগ করব। ঠিক আছে? সবজি, সবজি হইতেছে 2% লবণ পানি, 2% লবণ পানি এবং 5% দ্রবণ। 2% লবণ পানি এবং 5% দ্রবণ। 2% লবণ পানি ও 5% দ্রবণ এখানে আমরা অ্যাড করব। ক্লিয়ার? ওকে।
আর মাছ আর গোস্তর ক্ষেত্রে 2% খাদ্য লবণ এবং 2% চিনি দ্রবণ, 2% খাদ্য লবণ এবং 2% চিনি দ্রবণ আমরা এখানে ইউজ করব। এখন এই জিনিসটা থেকে একটা টুইস্ট লক্ষ্য করো। টুইস্টটা কি? যখন পেয়ারা সংরক্ষণ করতেছি বা যখন আম সংরক্ষণ করতেছি, চিনি দ্রবণের পরিমাণ লক্ষ্য করো 30 থেকে 40%, কারণ সেটা বা লবণের পরিমাণ দেখবে অনেক বেশি। কিন্তু যখন সবজি মাছ এগুলো সংরক্ষণ করতেছি সেগুলো তোমার লবণের পার্সেন্ট কম। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, ফুড ক্যান 1972 সাল থেকে টিনের পাত তৈরি করা হয়, টিনের পাত দিয়ে এই ক্যান তৈরি করা হয়। আচ্ছা, ফুড লেকার, ফেনোলিক, তারপর হচ্ছে ভিনাইল রেজিনের দ্রবণ, এগুলো গুরুত্বপূর্ণ না, জাস্ট জানার জন্য একটু মনে রাখবা। ওকে, আসো এবার বলো, আম কোটাজাতকরণে নিচের কোন রাসায়নিক প্রিজারভেটিভ ব্যবহার করা হয়? না পারলে বলো, বলো দ্রুত বলো। পারবা পারবা, আমি জানি তুমি পারবা, কারণ একটু আগে পড়ছি। আম কোটাজাতকরণে তোমার পড়লাম না, এটা কয়েক পার্সেন্ট কি করা হয়, সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় 30 থেকে 40%। দেখো একটু আগে পড়ছি, একটু আগেই পড়ছি 30 থেকে 40%, সরি 30 থেকে 40% চিনি দ্রবণ, এটা তো চিনি দ্রবণ ছিল। আর 0.25%, 0.25% সাইট্রিক অ্যাসিড, এটা সাইট্রিক অ্যাসিডই কিন্তু অ্যান্সার হবে। এই সাইট্রিক অ্যাসিড আছে না, এই সাইট্রিক অ্যাসিডই অ্যান্সার হবে, কিন্তু 0.25% সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। কিসের কারণে, কিসের জন্য? আম কোটাজাতকরণে। ক্লিয়ার হয়েছে? ওকে। মাংস কোটাজাতকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়? মাংস কোটাজাতকরণে 2% লবণ, 2% লবণ ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? ওকে। মিশ্রণ, মিশ্রণের মধ্যে আছে সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণের মধ্যে আছে কলয়েড, সাসপেনশন, পদক্ষেপ। কিছু কিছু দ্রবণ আছে যেগুলো পানির সাথে মিশে দ্রব এবং দ্রাবক এই দুইটা মিলে দ্রবণ তৈরি করে, দ্রব্য এবং দ্রাবক এই দুইটা মিলে দ্রবণ তৈরি করতেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সবগুলো জিনিস পানির সাথে হুবহু মিশে যায় না। যেমন ধরো তুমি যদি কি তৈরি করো, চিনি দিয়ে, ধরো চিনি দিয়ে কি তৈরি করলা, শরবত, দেখবা চিনির কণাগুলো কিন্তু মিশে গেছে। ঠিক আছে, কিন্তু তুমি বালি নিবা, বালি, বালি বুঝো, বালু বলো, কক্সবাজারে যে বালি পাও না, বালির উপরে যে হেঁটে বেড়াও, এই বালি নিয়ে সারাদিন ঝাঁকাবা, সারাদিন হইতেছে যে একটা বোতলে নিয়ে সারাদিন ঝাঁকাবা, দেখবা যে এই বালি সারাদিন ঝাঁকালেও কি হবে না, এই পানির সাথে মিশ্রিত হবে না। তার মানে এগুলো নিচে দিন শেষে অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে। ঠিক আছে, এই ধরনের উপর ভিত্তি করে কোনোগুলোকে বলা হয় কলয়েড, কোনোগুলো সাসপেনশন, কোনোগুলো অধক্ষেপণ প্রক্রিয়ায় কি বলা হয়, ইয়ে করা হয়। এগুলো দ্রবণ, কলয়েড, সাসপেনশন, কোনোগুলোর অণু ছোট, কোনোগুলো একটু বড়, কোনোগুলো আরেকটু বড়, এ হচ্ছে অবস্থা। আচ্ছা, দ্রবণ, কলয়েড এবং সাসপেনশন এই তিনটি হলো কোনো পদার্থকে অন্য একটি পদার্থের মধ্যে মেশানোর ফলে তৈরি হওয়া বিভিন্ন ধরনের মিশ্রণ। মানে কি, এগুলো হচ্ছে এক একটা মিশ্রণ, একটা পদার্থকে অন্য একটা পদার্থের মধ্যে যদি আমরা মেশাই তাহলে এই ধরনের মিশ্রণগুলো আমরা পেয়ে থাকি। ক্লিয়ার? ওকে। এদের মূল পার্থক্য হলো কণাগুলোর আকার। আমরা একটু আগে দেখলাম না, দেখো এখানে কণাগুলো সবচেয়ে ছোট, তোমার দেখো এখানে কণাগুলো সবচেয়ে ছোট, তারপরে একটু বড়, তারপরে আরো বড়। ঠিক আছে, এই যে কণাগুলোর যে আকারের পরিবর্তন, এগুলোই হইতেছে এখানে হয়ে থাকে। তাহলে দ্রবণ, কলয়েড, সাসপেনশন এই তিনটি হলো কোনো পদার্থকে অন্য একটি পদার্থের মধ্যে মেশানোর ফলে তৈরি হওয়া বিভিন্ন ধরনের মিশ্রণ। ক্লিয়ার? ওকে, তাহলে কণাগুলোর আকার, মিশ্রণটি এটা। ওকে, আসলে দ্রবণ কি? দ্রবণ হলো এমন একটি মিশ্রণ যেখানে একটি পদার্থ অন্য একটি পদার্থের, অর্থাৎ দ্রাব্য এবং দ্রাবক দুইটি মিলিয়ে তৈরি করবে দ্রবণ। দুইটি মিলে কি তৈরি করবে? এই দ্রবণ তৈরি করবে। এই দ্রবণের মধ্যে পুরোপুরি মিশে যায়। দ্রবণ কি? পুরোপুরি মিশে যায়, এর ফলে কণাগুলোকে আলাদাভাবে দেখাই যায় না। লবণ পানিতে মেশালে লবণ পুরোপুরি মিশে যায়, কণাটিকে আর দেখা যায় না। লবণ তুমি পানিতে মিশাইলা, একটু ঝাঁকাইলা, দেখবা পুরোপুরি মিশে গেছে, আর দেখতে পাবা না। ধরো রাইখা দিলা, লবণ কি অধক্ষেপ পড়বে না? কখন পড়বে? যখন বেশি পরিমাণ লবণ মিশাবা। যখন তুমি একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে এই পরিমাণ তুমি যদি পানির মধ্যে লবণ দাও তাহলে সেটা মিশে যাবে, এবং সেটা অধক্ষিপ্ত হবে কখন? যখন সেখানে বেশি পরিমাণ তুমি লবণ অ্যাড করতেছো তখন সেটা অধক্ষিপ্ত হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এমনিতে তোমার পরিমিত পরিমাণে মিশাইলে সেটা কখনো দেখতে পাবো না, কিন্তু বালি মিশাও নিচে অধক্ষেপ পড়বে। বুঝতেছো? ক্লিয়ার? ওকে, আসো বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলি। দ্রবণের কণাগুলো খুবই ছোট, দ্রবণের কণাগুলো হবে খুবই ছোট। কণাগুলো খালি চোখে বা শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে না। দ্রবণটি স্বচ্ছ হয়, দ্রবণটি কি হবে? স্বচ্ছ হবে। এর মধ্যে দিয়ে আলো সহজেই চলে যায়। কণাগুলো স্থির থাকে, থিতিয়ে পড়ে না। কণাগুলো স্থির থাকে, থিতিয়ে পড়ে না। কারণ কি? কারণ কণাগুলো মিশে থাকে, দ্রাব্য এবং দ্রাবক মিশে থাকে একে অপরের সাথে। ওকে, এই হলো জিনিস। লবণের জল, চিনির জল, বাতাসের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন গ্যাস, এগুলো সবই উদাহরণ।
বাতাসের মধ্যে অক্সিজেন, এইটা অক্সিজেন, এইটা নাইট্রোজেন, পার্থক্য করা যায় না। তার মানে এগুলো হইতেছে একটা দ্রবণ তৈরি করে ফেলে। কলয়েড কি? কলয়েড হলো এমন একটি মিশ্রণ যেখানে কণাগুলো দ্রবণের চেয়ে বড় কিন্তু সাসপেনশনের চেয়ে ছোট। সাসপেনশনের আকার সবচেয়ে বড়, সাসপেনশনের ক্ষেত্রে দ্রবণের আকারগুলো সবচেয়ে বড়। দেখো, দ্রবণের চেয়ে বড় কিন্তু সাসপেনশনের চেয়ে ছোট। কণাগুলোকে মাঝে মাঝে ছিটিয়ে ছিটিয়ে থাকে এবং এটার তোমার যে রেঞ্জ সেটা দেওয়া হয়েছে এবং কলয়েড ঘোলাটে হয়, এর মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠাতে হয়। এই জিনিসগুলো শুধু এগুলো মনে রাখবা যে কলয়েড কি? দুধ, সাবান, কুয়াশা। এর একটা কথা বলি, কলয়েড জিনিসটা এমন যেই জিনিসটা সম্পূর্ণভাবে তোমার দ্রবীভূত হয়ে যায় না, এগুলো মাঝে মাঝে ছড়ায় ছড়ায় থাকে। উদাহরণ দেই, ধরো এটা হইতেছে একটা বোতল। এই বোতলের মধ্যে আমি কি নিলাম? মনে করি এটা তেল। আর এই বোতলের মধ্যে আমি তেল নিলাম, ঠিক আছে? বোতলের মধ্যে কি নিলাম? তেল। আর এই তেল নিয়ে আমি ঝাঁকাইতেছি, সারাদিন ঝাঁকাইতেছি এভাবে, ঝাঁকান ঝাঁকান ঝাঁকান। ঝাঁকানোর পরে এটা কি তেলের সাথে পানি মিশে যাবে? না, যাবে না। তেমনিভাবে ধরো দুধের মধ্যে পানি দিলাম, মিশাইলাম, কিন্তু দুধের মধ্যে যে প্রোটিন অণু সেগুলো পানির মধ্যে ঠিকই দেখবে যে ভেসে বেড়াইতেছে। অর্থাৎ যেগুলো তোমার ভেসে ভেসে বেড়াইতেছে, একসাথে ইয়ে হইতেছে না, সেটা হইতেছে আমার কলয়েড। এর জন্য দুধ হইতেছে কলয়েড। দুধ কি? কলয়েড। সাবান, জল, কলয়েড। ওকে, সাসপেনশন। আসো সাসপেনশন নিয়ে কথা বলি। সাসপেনশন হচ্ছে সবচেয়ে বড়, এই যে অণুগুলো সবচেয়ে বড় থাকে একটি পদার্থের মধ্যে অসমভাবে ছড়িয়ে পড়া এবং কিছু সময় পর থিতিয়ে পড়া। এগুলো থিতিয়ে পড়বে, অর্থাৎ একটা তোমার কি করলে, এটা ধর একটা দ্রবণ নিলে কিছু সময় পর এটা নিচে 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 থিতিয়ে থিতিয়ে পড়বে। ওকে, এই জিনিসগুলো সাসপেনশন। ওকে, এখন আসো কলয়েড শ্রেণী। কলয়েড শ্রেণীর মধ্যে অ্যারোসোল, ফোম, ইমালশন, সল, জেল এগুলো বিদ্যমান। এগুলোর উদাহরণগুলো একটু দেখবা, বিশেষ করে এখানে যে দুধ আছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে এটা দেখলাম সাসপেনশন। ঔষধ শিল্পে সাসপেনশনের গুরুত্ব। ঔষধ শিল্পে সাসপেনশনের খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঔষধের তিক্ততা কমাইতে, দেখো ঔষধের করে 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 ঔষধের তিক্ততা গুণ দূর করতে সাসপেনশন এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। তারপর স্থানিক প্রয়োগে ঔষধের তৈরির ক্ষেত্রে ক্যালসিয়াম লোশন। তারপরে কলেরা ভ্যাকসিন। কলেরা ভ্যাকসিন হলো একটি সাসপেনশন। এবং অন্ত্রের ইমার্জিংয়ে কাজে বেরিয়াম সালফেট, হাই ভোল্টেজ কোশ্চিন, খুবই গুরুত্বপূর্ণ। এই কলেরা ভ্যাকসিন এখানে কি হয়, তোমার ধরো রক্ত, কলেরা ভ্যাকসিনে এটাও কিন্তু সাসপেনশন, কারণ নিচে জিনিসগুলো থিতিয়ে পড়ে। ওকে, আচ্ছা, রক্তের কথা যে বলছিলাম, রক্ত নিয়ে দেখবা কিছুক্ষণ টেনে রেখে, মানে এভাবে রেখে দিলে টেস্ট টিউবে দেখবা যে রক্তের যে উপাদান সেগুলো নিচে জমা হয়েছে, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, দুধের শতকরা সংযুক্তি আসো। পানির দুধে শতকরা সংযুক্তিতে পানি থাকে 82 থেকে 88%, 82 থেকে 8%। চর্বির পরিমাণ থাকে এটা। দুধের প্রোটিনে থাকে কেসিন, অ্যালবুমিন এবং ল্যাক্টোগ্লোবিউলিন। গ্লোবিউলিন এগুলো হইতেছে মূল উপাদান। কেইসিন হলো দুধের প্রধান প্রোটিন। আচ্ছা, দুধ নিয়ে যখন কথা বললামই, তখন আসা একটু কথা বলি। মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি। কার দুধে? মানুষের দুধে, ঠিক আছে? আচ্ছা, সেজন্য কেন বেশি? কারণ একটা বাচ্চার সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চার ল্যাকটোজের খুবই গুরুত্বপূর্ণ তার শরীরে। সেজন্য আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করছেন, মায়ের কি দুধে তোমার ল্যাকটোজের পরিমাণ বা মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি। ওকে, এখন আসো যে মহিষের দুধে কি বললাম ভাইয়া? মহিষের দুধে খাদ্য ক্যালারি সবচেয়ে বেশি। মহিষের দুধে খাদ্য ক্যালারি সবচেয়ে বেশি, কারণ মহিষের দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে ভাইয়া প্রোটিন কার দুধে বেশি? প্রোটিন হইতেছে ভেড়ির দুধে। ভেড়ি বুঝো, মানে ভেড়ার তোমার ফিমেল ভার্সন হইতেছে ভেড়ি। তাহলে এই ভেড়ির তোমার হইছে দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি। ক্লিয়ার? ওকে, প্রশ্ন আসলে পারবা? আচ্ছা, আসো ল্যাকটোজ। দুধের মিষ্টি স্বাদের জন্য মূলত ল্যাকটোজই দায়ী। মিষ্টি স্বাদের জন্য কে দায়ী? ল্যাকটোজ দায়ী। খনিজ এবং ভিটামিন এ বেশি থাকে এবং শ্বেত রক্তকণিকা থেকে থাকে এখানে। দুধের রঞ্জক পদার্থ, এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করলাম। ওকে, তারপরে আসো দুধের পিএইচ। দুধের আপেক্ষিক যে গুরুত্ব সেটা হচ্ছে 1.029 × 1.039। এটা জীবনেও আসবে না, শুধু একটু জেনে রাখবা। এটা 6.6 থেকে 6.9, এটা হচ্ছে পিএইচ। আর সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। হাই ভোল্টেজ কোশ্চেন আসার সম্ভাবনা অনেক। হাই ভোল্টেজ কোশ্চেন। দুধের পিএইচ রক্ষা করতে বা পিএইচকে বজায় রাখতে কি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট। এবং দুধকে 10°C তাপমাত্রায় ব্যাকটেরিয়া মুক্ত করা হয়। বিভিন্ন প্রাণীর দুধ, এই যে বললাম না, মানুষের ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি, পানির পরিমাণ বেশি গাভীর দুধে,
মহিষের দুধে চর্বির পরিমাণ বেশি, মহিষের দুধে চর্বির পরিমাণ বেশি। ভেড়ির দুধে বা ভেড়ার ফিমেল ভার্সন এখানে প্রোটিনের পরিমাণ বেশি। আর মহিষে খাদ্য ক্যালারি সবচেয়ে বেশি, মহিষের দুধে খাদ্য ক্যালারি সবচেয়ে বেশি, কারণ এখানে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি, চর্বির পরিমাণ সবচেয়ে বেশি, খাদ্য ক্যালারি সবচেয়ে বেশি কিসের দুধে? মহিষের দুধে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। পাস্তুরাইজেশন দুইটা পদ্ধতি, একটা হচ্ছে হোল্ডার রোসেস আর একটা হচ্ছে তোমার হাই টেম্পারেচার শর্ট টাইম। দুইটা পদ্ধতি কি কি আসো একটু কথা বলি। আলট্রা হাই টেম্পারেচার একটা আছে, সেটা হইতেছে 140 ডিগ্রি তাপমাত্রায় ফুটাইলে সেটা আলট্রা হাই টেম্পারেচার। এখন বলি হাই টেম্পারেচার সম্পর্কে কথাবার্তা। ধরো তুমি এই দুধ যে পদার্থ, পাস্তুরাইজেশন অনেক সময় বলা হয়, ধরো 74 ডিগ্রি সেলসিয়াসে তুমি কি করলা, এটা ফুটাইলা, 15 সেকেন্ড এটা ফুটাইলা, তারপরে দ্রুতভাবে এটা ঠান্ডা করলা, এই যে প্রসেস সেটা হইতেছে পাস্তুরাইজেশন বা তোমার হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস। ওকে, তাহলে এই পদ্ধতিতে কি হয়, তুমি যখন এই দুধকে 60 ধরো 70 ডিগ্রি বা 74 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটাবা ধরো কিছু অল্প সময়ের জন্য, তাহলে এর মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া ইস্ট সেগুলো মরে যাচ্ছে বা যেগুলো ক্ষতিকর উপাদান সেগুলো মরে যাচ্ছে এবং এখানে সেগুলো আর জন্মাইতে পারতেছে না। আর হোল্ডার প্রসেস কি, যেটা হইতেছে অনেকক্ষণ ধরে করা হবে। হোল্ড মানে কি, স্টপ করবো, থামায় রাখো, এই জিনিসটা হোল্ড মানে তোমার অনেকক্ষণ ধরে করা হবে, মানে 30 মিনিট ধরে যদি বয়লিং করা হয়, 30 মিনিট ধরে যদি বয়লিং করা হয় তাহলে সেটা হইতেছে হোল্ডার কি পদ্ধতি। ঠিক আছে? মিল্ক অফ ম্যাগনেসিয়া, এগুলো সংকেত খুবই গুরুত্বপূর্ণ, একবারই টানা মুখস্থ করে রাখবা। কোনটার সংকেত কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি। ক্লিয়ার? ওকে। তারপরে মিল্ক অফ লাইম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, মিল্ক অফ ম্যাগনেসিয়া। আচ্ছা, কোয়াগুলেশন এই জিনিসগুলো তো তোমার বললামই। আচ্ছা, দুধ থেকে মাখন তৈরি, দুধ থেকে মাখন তৈরি হয় কোন পদ্ধতিতে? কোয়াগুলেশন। দুধ থেকে মাখন তৈরি হয় কোন পদ্ধতিতে? কোয়াগুলেশন। মাখনের খাদ্যমান, এগুলো হালকা শুধু দেখবা, ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। নার্সিং এনএসজির জন্য ইম্পর্টেন্ট না, শুধু এগুলো একটু দেখে রাখবা। আচ্ছা, এখন আসো, দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে কি বলা হয়? কোয়াগুলেশন। বললাম না, দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কোয়াগুলেশন। এখন বলো তো, ফার্মেন্টেশন বা গাজন এই পদ্ধতিতে কি করা হয়? ফার্মেন্টেশন বা গাজন এই পদ্ধতিতে কি করা হয় তুমি আমারে বলো। এই পদ্ধতিতে ফার্মেন্টেশন বা গাজন যে পদ্ধতি ছিল, এই পদ্ধতিতে তোমার যেটা করা হয় সেটা হইতেছে অ্যালকোহল তৈরি করা হয়। কি করে থাকে? ইস্ট, ঠিক আছে, তারপরে তোমার মল্ট, এখান থেকে অ্যালকোহল তৈরি করা হয়, ইথানল। ঠিক আছে, ইথানল তৈরি করা হয় এই পদ্ধতিতে। আচ্ছা, দুধ কি? দুধ হচ্ছে ইমালশন, দুধ হচ্ছে ইমালশন। কারণ কি? কারণ দুধের তুমি পানির সাথে মিশাও, দেখো দুধের যে প্রোটিন অণু সেগুলো পানির মধ্যে ঘুরে ঘুরে বেড়াইতেছে, এগুলো হইতেছে দুধ। আচ্ছা, স্কিন 2-3 প্রকার, বহিত্বক, মধ্যত্বক, অন্তত্বক। আচ্ছা, গোলাপ জল একটি হাইড্রোসল, এর মনোমুগ্ধকর গন্ধের কারণ হলো ফিনাইল ইথানল। আচ্ছা বলো তো, মেহেদিতে কি থাকে? মেহেদিতে লাসন থাকে। লাসন কি বললাম? লাসন একটা পদার্থ যেটা মেহেদিতে বিদ্যমান থাকে। আচ্ছা, এটা মনে পড়লো হঠাৎ করে তাই বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। লাসন, লয়াকার দন্ত সয়কার দন্ত ন, এই যে লাসন এটা থাকে মেহেদিতে। কোথায় থাকে? মেহেদি। ওকে। আচ্ছা, গোলাপ জল একটি হাইড্রোসল, এর মনোমুগ্ধকর গন্ধের কারণ হলো ফিনাইল ইথানল। ওকে, এটা গুরুত্বপূর্ণ না। তাহলে টেলকম পাউডার, এটা আবার খুবই গুরুত্বপূর্ণ। 7 স্টার মানে ঠাডা মুখস্থ করবা। 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকন ডাইঅক্সাইড, পানি। 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকন ডাইঅক্সাইড, পানি। আবার বলো, 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকন ডাইঅক্সাইড, পানি। কিসের সংকেত? টেলকম পাউডার। কিসের সংকেত ভাইয়া? টেলকম পাউডার। এর মূল উপাদান হচ্ছে টেলক। মূল উপাদান কি? টেলক, 92%। টেলকম পাউডার মূল উপাদান টেলক এবং তোমার সংকেত হচ্ছে 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকন ডাইঅক্সাইড, পানি। ওকে, টেলকের মূল উপাদান দেখো, উপাদান সব বেবি পাউডারে টেলক থাকে, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট থাকে, এটা। ঠিক আছে, এগুলো মনে রাখবা। কিন্তু ওই যে সংকেত খুবই গুরুত্বপূর্ণ। কোনটা গুরুত্বপূর্ণ না সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। কেমন? কোল্ড ক্রিম বা লোশন, তরল প্যারাফিন এর উপাদান, এটি লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তারপরে শক্ত প্যারাফিন, এটি জমাট বাঁধার কাজ করে। তারপরে মোম, এটি ঘনত্ব প্রদান করে, আর্দ্রতা রোধক, ইমালসিফিকেশন, প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তোমার প্রোপাইল, প্যারাবিন। ঠিক আছে, এই জিনিসগুলো, তাহলে এই জিনিসগুলো একটু দেখবা, অতটা গুরুত্বপূর্ণ না। ওয়াক্স, চর্বি, বি ওয়াক্স, এগুলো আছে, এগুলো হালকা একটু করে পড়বা,
ওইটা গুরুত্বপূর্ণ না, ওইটাও আফটার সেভ লোশন, এটা গুরুত্বপূর্ণ। আফটার সেভ লোশন প্রস্তুতির মূল উপাদান কোনটি? এটার উপাদান হইতেছে অ্যান্টিসেপটিক হিসেবে এটা কাজ করে তোমার, আর ডি ন্যাচারাল অ্যালকোহল, এটা হইতেছে উপাদান, ঠিক আছে? 3টি উপাদান থাকে এখানে, তার মধ্যে ডি ন্যাচারাল অ্যালকোহল, ময়শ্চারাইজার হিসেবে গ্লিসারিন এবং অলিভ অয়েল ইউজ করা হয়, এবং সুগন্ধ হিসেবে স্যান্ডেলউড তেল, ঠিক আছে? স্যান্ডেলউড তেল ব্যবহার করা হয়। ওকে, গ্লাস ক্লিনার, গ্লাস ক্লিনার হিসেবে অ্যামোনিয়া, গ্লাস ক্লিনার হিসেবে অ্যামোনিয়া ইউজ করা হয়। আর তোমার টয়লেট পরিষ্কার ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড টয়লেট পরিষ্কার করতে ব্যবহৃত হয়। ওকে, গ্রিজের দ্রাবক, ক্যালসিয়াম হাইপোক্লোরেট, তারপরে পানি, এগুলো ইথিলিন গ্লাইকল, এই জিনিসগুলো একটু মনে রাখবা। রে ভাই, তারপরে পোর্সেলিন, পোর্সেলিন হলো পোর্সেলিন সামগ্রী, এই নাম শুনছো না? আমরা যে কমোড ওয়াশরুম ব্যবহার করি, বা হইতেছে যে অনেক থালা বাসনও পাওয়া যেতে পারে, আবার হইতেছে বেসিন পাওয়া যায় না, বেসিন, এই বেসিন এগুলো হইতেছে পোর্সেলিনের তৈরি, ঠিক আছে? চাইনা ক্লে দিয়ে তৈরি হয়। L2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 অণু সিলিকন ডাইঅক্সাইড, 2 অণু পানি। খুবই গুরুত্বপূর্ণ। চাইনা ক্লের সংকেত কি? পরীক্ষায় আসবে চাইনা ক্লের সংকেত কি, তখন তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে? সিলিকা বালি, সিলিকন ডাইঅক্সাইড, এটা, ঠিক আছে? এটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ওকে, মেহেদি, এই যে মেহেদি, মেহেদির মূল উপাদান হইতেছে লাসন, লাসন বলছি, লাসন, এই তো এটা হইতেছে লাসন। এটার যে নাম সেটা লাগবে না, শুধু মনে রাখবে লাসন, কেমন? মেহেদির পেস্টের পিএইচ হচ্ছে 5.5, অর্থাৎ একটু অ্যাসিডিক, 7-এর নিচে, 7-এর নিচে, তার মানে হইতেছে অ্যাসিডিক। 7-এর নিচে কত? 5.5, তার মানে হইতেছে অ্যাসিডিক বা অম্লীয়। আচ্ছা, ভিনেগার, ভিনেগার নিয়ে আলোচনা। আসো এবার দেখব মল পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি, আমরা কিভাবে ভিনেগার প্রস্তুত করতে পারবো। বুঝতেছো আমরা কিভাবে ভিনেগার প্রস্তুত করতে পারবো, এই জিনিসটা আমরা এখন একটু দেখব। মল্ট ভিনেগার পদ্ধতিতে আমরা আখ বা খেজুরের রস, আখের রস বা খেজুরের রস, এখান থেকে, এখানে কি থাকে? সুক্রোজ চিনি, এখানে কি থাকে? সুক্রোজ চিনি, আর ইথানোয়িক অ্যাসিড, আমরা ইথানোয়িক অ্যাসিড তৈরি করব। আমাদের আছে এটা তৈরি করব, এটা আমাদের আছে আখের রস, চিনির রস বা চিনি, ঠিক আছে? আখের রস বা খেজুরের রস আছে, যেখান থেকে সুক্রোজ চিনি, এখান থেকে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা আমরা তৈরি করব। কি তৈরি করব? ইথানোয়িক অ্যাসিড। এখন এই যে ইথানোয়িক অ্যাসিড, এটা 6 থেকে 10%, 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, সেটাই হইতেছে আমাদের ভিনেগার। 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, সেটাই হইতেছে আমাদের কি? ভিনেগার, কেমন? ওকে, তাহলে C12 C12O11 বা অক্সিজেন 11, এটা হইতেছে আমাদের চিনি। এই যে চিনি, সেটা ইনভার্টেজ এনজাইমের সাহায্যে 37°C গ্লুকোজে পরিণত হবে, গ্লুকোজে এবং ফ্রুক্টোজে। চিনিটা কিসে পরিণত হইতেছে? আমাদের চিনিটা ইনভার্টেজ এনজাইমের সহযোগিতায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হচ্ছে, এবং এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একসাথে বলে ইনভার্ট চিনি। কি বলে? ইনভার্ট চিনি। কোথায় থাকে? কোথায়? চিনি ছিল সুক্রোজ, হইলো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, হইলো কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, শুক্রাণুর খাবার ফ্রুক্টোজ, ঠিক আছে? আর দেহে কি আকারে শক্তি পায়? গ্লুকোজ। আচ্ছা, তাহলে যেটা পাইলাম যে এটা, তারপর এই যে ইনভার্ট চিনি, ইনভার্ট চিনিটা জাইমেজ এনজাইমের সহায়তায় ইথানলে তৈরি হয়। কি তৈরি হয়? ইথানল। আর এই ইথানল অ্যাসিডোব্যাক্টারের সাহায্যে অ্যাসিডিক অ্যাসিড, কি তৈরি হয়? অ্যাসিটিক অ্যাসিড। আর এই অ্যাসিডিক অ্যাসিড এর 6 থেকে 10% জলীয় দ্রবণই হইতেছে তোমার কি? ভিনেগার। এই ভিনেগারের পিএইচ 4.74। এটা কি করে? তোমার একটু অম্লীয় মাধ্যম তৈরি করে, একটা অম্লীয় মাধ্যম তৈরি করে, যেন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক জন্মাতে না পারে। ক্লিয়ার? ভিনেগারে বাংলায় কি বলে? সিরকা। ভিনেগারকে বাংলায় কি বলে? সিরকা বলা হয়। এখানে মদ এক জিনিস, ভিনেগার বা সিরকা কিন্তু আলাদা জিনিস, দুইটা কিন্তু এক না। তোমার মদ খেলে পিনিক হয়, এটা খেলে পিনিক হয় না। আচ্ছা, ভিনেগার এটা গুরুত্বপূর্ণ, বেশি খাইতে যাও না। আচ্ছা, আসো তারপরে দেখি বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কি ইউজ করা হয়? বোরিক অ্যাসিড। বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ইউজ করা হয়। তারপরে হেয়ার অয়েলের ইমালসিফায়ার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? অলিক অ্যাসিড। তারপরে কোল্ড ক্রিম প্রস্তুতির লুব্রিকেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? তরল প্যারাফিন। কি ব্যবহার করা হয়? তরল প্যারাফিন ইউজ করা হয়। ওকে, তারপরে আসো দেখি লিপস্টিকে ময়শ্চারাইজার রূপে ব্যবহার করা হয় কোনটি? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল লিপস্টিকে ব্যবহার করা হয়
টয়লেটের দুর্গন্ধ দূরকরণে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। কোনো কোশ্চেন আছে এই অধ্যায়ে? কোনো কোশ্চেন আছে? আশা করি কোনো কোশ্চেন নাই। কোশ্চেন যদি থাকে তাও জানাবা, সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, এখন আমরা তোমার পার্ট 2 চলতেছে। পার্ট 2 এ কথা ছিল যে থ্যাংক ইউ বলেই কিন্তু চলে যাবে এমন না, এই স্লাইডটা শেষ, পরের স্লাইড শুরু। পরের স্লাইড কি? তোমার এই স্লাইডে দেখানো হবে কর্মমুখী রসায়ন যে অধ্যায়টা পড়তেছি, এই অধ্যায়ে বিগত সালে কোন কোশ্চেনগুলো আসছে, বিগত সালে কোন কোশ্চেনগুলো আসছে এই অধ্যায়ে সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, এই অধ্যায়ে এটা সলভ করার পরে এই অধ্যায়ের বই যেটা আছে সেটা দেখায় দেওয়া হবে, তারপরে ক্লাস শেষ। ঠিক আছে, ওকে, আসো শুরু করি। নিচের কৃত্রিম খাদ্য সংরক্ষকগুলোর মধ্যে কোনটি সবচেয়ে নিরাপদ? নিচের কৃত্রিম খাদ্য সংরক্ষকগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ হচ্ছে সোডিয়াম বেনজয়েট। কৃত্রিম, আর যদি তোমার হইতেছে বলতো যে প্রাকৃতিক, তাহলে হিসাব ভিন্ন হইতো, সোডিয়াম ক্লোরাইড বলো বা হইতেছে চিনি দ্রবণ বলো বা আরও যেগুলো আছে সেগুলো হইতো। আর তাহলে কৃত্রিম খাদ্য সংরক্ষকগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ সোডিয়াম বেনজয়েট। খুবই গুরুত্বপূর্ণ, বারবার এসে থাকে, বারবার। ঠিক আছে, তাহলে সোডিয়াম বেনজয়েট এটা হইল। তারপরে পেপটাইজেশন পদ্ধতিতে নিচের কোনটি তৈরি করা হয়? কলয়েড তৈরি করা হয়। পেপটাইজেশন পদ্ধতিতে কলয়েড তৈরি করা হয় এবং যেন এগুলো নিচে কি হয়, অধক্ষেপণ পড়ে। ঠিক আছে, এই পেপটাইজেশন পদ্ধতিতে এই কলয়েডগুলোই তৈরি করা হয়। আচ্ছা, ভিনেগারে নিচে কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা উপস্থিত থাকে CH3COOH। এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, পিএইচ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ভিনেগারে কোনটি উপস্থিত থাকে? অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার, ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড উপস্থিত থাকে। নিচে কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়? সোডিয়াম বেনজয়েট খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। তাহলে নিচে কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়? সোডিয়াম বেনজয়েট। ক্লিয়ার, ওকে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ কি? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলে? এটা অনেকে বলতে পারে ভাই ভিনেগার বলে। না, ভিনেগার তো আলাদা জিনিস, ভিনেগার তো হইতেছে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে। ভিনেগার যেটা সেটা হইতেছে অ্যাসিটিক অ্যাসিড। আর এই যে তোমার ফর্মালডিহাইড বা অ্যালডিহাইডের 40% সেটা হইতেছে তোমার কি? ফরমালিন। সেটা কি? ফরমালিন। এটা খাদ্যদ্রব্য সংরক্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর, এর জন্য এটা ব্যবহার নিষিদ্ধ। তাহলে ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। এখন কথা হইতেছে পরের বছর কোশ্চেন আসবে ফরমালডিহাইডের পার্সেন্টেজ কত? ফরমালডিহাইডের শতকরা পার্সেন্টেজ কত? এখন বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার বলো কি হবে? অ্যান্সার হবে 40%। কেমন এই জিনিসটাই। পরের বছর ধরো আসলো ফর্মালডিহাইড করে যে ভাই চিল্লাইতেছেন, এটা কি? এটা হইতেছে HCHO। এই জিনিসটা হইতেছে ফর্মালডিহাইড, আর এটা 40% জলীয় দ্রবণী হইতেছে ফরমালিন। তো কখন আসবে পার্সেন্টেজ, কখন আসবে রাসায়নিক সংকেত, কখন আসবে তোমার এটাকে কি বলে, আর কখন আসবে এটা দ্বারা কি করা হয়। ঠিক আছে, ওকে। এবং এটা হইতেছে নিষিদ্ধ, কারণ শরীরের জন্য এটা ক্ষতিকর। এই ধরনের জিনিসগুলো শরীরের জন্য ক্ষতিকর। ক্লিয়ার, ওকে। তারপরে আসো দেখি অ্যামোনিয়া গ্যাস মানে কি? NH3। অ্যামোনিয়া গ্যাস মানে NH3, এটা বলে অ্যামোনিয়া। এখন এখানে দেখো নাইট্রোজেন কয়টা? কোশ্চেন কি? অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যবহৃত হাইড্রোজেন এবং নাইট্রোজেনের অনুপাত কত? দেখো নাইট্রোজেন একটা ব্যবহার হইলে হাইড্রোজেন ব্যবহার হয়েছে কয়টা? 3টা। তাহলে 1:3, কিন্তু নাইট্রোজেন আগে হাইড্রোজেনের কথা বলছে, এর জন্য এটা হবে 3:1। ঠিক আছে, এই যে বন্ধন সেটা কিভাবে গঠন হয়? সমযোজী বন্ধন। কিভাবে সমযোজী পড়ছিলাম না? নাইট্রোজেন 7 1:2 2:2 2p4। এখানে সর্বশেষ যে কক্ষপথ সেখানে ইলেকট্রন থাকতে পারে 6টা, কিন্তু ইলেকট্রন আছে 4টা। লাস্ট যে 2টা ইলেকট্রন সেটা ফাঁকা থাকে। নাইট্রোজেন 7 14, তাহলে 2 4, এবং এখানে থাকে 3টা, সরি এখানে ইলেকট্রন থাকে 3টা, এবং এখানেও থাকে একটা একটা করে। হ্যাঁ, প্রত্যেকটা শক্তি স্তরে একটা একটা করে ইলেকট্রন দেখতেছি আমরা, একটা একটা একটা। ঠিক আছে, এবার উপশক্তি স্তরে উপশক্তি স্তরে
পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 6টা, কিন্তু ইলেকট্রন আছে 3টা। এর জন্য ডাবল করে না থেকে সিঙ্গেল সিঙ্গেল করে থাকে। এই যে সিঙ্গেল সিঙ্গেল করে বিজোড় সংখ্যক খাবারে থাকতেছে, এটাই তোমার কি ছিল, হুন্ডের নীতি। তাহলে যেটা দেখলাম যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, অর্থাৎ এগুলো কি করবে, আরও 3টে ইলেকট্রন গ্রহণ করবে। কার থেকে? 3টা হাইড্রোজেনের থেকে, দিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করে শেয়ার করবে। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এভাবে শেয়ার করে কি তৈরি করবে, NH3 তৈরি করবে। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যবহৃত হাইড্রোজেন নাইট্রোজেন অনুপাত তোমার 3:1, কারণ এটা 3 আর নাইট্রোজেন 1। তারপরে এই হচ্ছে অবস্থা। এখন আমরা যেটা দেখব যে এই অধ্যায় পড়লাম না, এই অধ্যায়ের বেসিক পড়ছি, এই অধ্যায় থেকে কোশ্চেন আসছে, দেখছো কোন কোশ্চেনগুলো আসছে? এই কোশ্চেনগুলো কঠিন। অ্যামোনিয়া, এখানে যদি তুমি অ্যামোনিয়া সম্পর্কে ধারণা রাখো, NH3, অ্যামোনিয়া মানে যদি NH3, এটা সম্পর্কে যদি ধারণা রাখো, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাইতেছো। অ্যামোনিয়া মানে যে NH3, এটা যদি জানো তাহলে ক্লিয়ার হয়ে যাইতেছো না যে কোনটার অনুপাত কত হবে। তারপরে এটা দেখো ফর্মালডিহাইড, এটা যদি জানো যে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, তাহলে তো সহজ হয়ে যাচ্ছে। তারপরে খাদ্য সংরক্ষক সোডিয়াম বেনজয়েড, এই জিনিসগুলোই ভর্তি পরীক্ষায় আসতেছে, ঠিক আছে? এই জিনিসগুলোই ভর্তি পরীক্ষায় বারবার আসতেছে, তাহলে এগুলো আমরা মুখস্থ করব। এবং আমরা এই বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে, সেগুলো পড়বো। এখন আমরা যেটা করব, বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করব। তো চলো আমরা বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করা শুরু করি। ওকে, ক্লিয়ার? তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নার্সিং অ্যাডমিশন টেস্ট 2025-26-এর জন্য, নার্সিং অ্যাডমিশন টেস্ট 2025-26-এর জন্য আমরা এখন কি করব, তোমার এমসিকিউ সলভ করব। কোন এমসিকিউ? অনুশীলনীতে যেই এমসিকিউগুলো আছে, কারণ এই এমসিকিউ থেকে বারবার নার্সিং ভর্তি পরীক্ষায় কোশ্চিন আসছে, সেজন্য আমরা এগুলো গুরুত্ব সহকারে সলভ করব। ওকে, তো আসো শুরু করি। দেখো প্রথমে যে জিনিসটা, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? 1 নাম্বার কোশ্চেন, এটা হবে অক্সিজেন। কারণ কি, এই অক্সিজেন তোমার কি করে, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক এগুলো জন্মদান করে, বা জন্মদান করতে এগুলো একটা পরিবেশ তৈরি করে বা সহযোগিতা করে, সেজন্য এইগুলো পচনে সহায়ক। তাহলে কোনটি পচনে সহায়ক? অক্সিজেন। অক্সিজেন তোমার পচনে সহায়ক। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? সোডিয়াম ক্লোরাইড। এখানে যদি তোমার সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট বা যে কোনো সোডিয়াম বেনজয়েড কিছু থাকতো, কোনোটাই দিতাম না। কারণ কি, এগুলো বলছে প্রাকৃতিক কোনটা, আমার প্রাকৃতিক, আমাকে বুঝতে হবে প্রকৃতিতে পাওয়া যায় কোনটা। প্রকৃতিতে পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, সমুদ্রে পাওয়া যায়, প্রকৃতিতে, আমাদের কিছু করতে হয় না, সেজন্য এটা প্রাকৃতিক। নিরাপদ, এবার আসছে কথা, নিরাপদ কোনটি? সোডিয়াম বেনজয়েড। এটা কতবার আসছে তুমি আমার একটু দেখে জানাও, নার্সিং অ্যাডমিশন টেস্টে কতবার আসছে একটু দেখে জানাও, যে নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটি হবে? সোডিয়াম বেনজয়েড। ক্লিয়ার? ওকে। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হচ্ছে প্রোপাইল গ্যালেট। অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট পড়লাম না, গত ক্লাসে পড়ছি না? এই আমাদের মুক্তমূলক, এই মুক্তমূলক যেগুলো আছে, সেই মুক্তমূলককে কি করবে, যে আমাদের মুক্তমূলকগুলো আছে সেই মুক্তমূলককে কি করবে, তোমার ইলেকট্রন দিবে। কে দিবে ভাইয়া? ইলেকট্রন দিতেছে আমাদের এই তো তোমাদের এই জিনিসটা প্রোপাইল গ্যালেট বা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা তোমার কি দিতেছে? ইলেকট্রন দিতেছে। তাহলে মুক্তমূলককে ইলেকট্রন দিচ্ছে কে? অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট কিছু আছে প্রাকৃতিক আর কিছু আছে এই যে মুক্তমূলক। এই মুক্তমূলক অ্যান্টিঅক্সিডেন্টকে ইলেকট্রন দিল, এখন কিছু আছে প্রাকৃতিক আর কিছু আছে কি তোমার কৃত্রিম। তো এই যে এই জিনিসটা কৃত্রিমভাবে তৈরি করা হয়, কারণ মানুষ তৈরি করে, এজন্য এটা কৃত্রিম। ক্লিয়ার? এখন BHA বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। এখন তুমি আমাকে বলো যে চর্বিযুক্ত খাবার সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? এটা হবে BHA। ক্লিয়ার হয়েছে? ওকে ভাইয়া, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ওকে। তারপরে আসো, তারপরে যেটা দেখতেছি, সবজি সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করব? লবণের দ্রবণ ব্যবহার করব। আম কোটাজাতকরণের জন্য সাইট্রিক অ্যাসিড, এবং এটা হবে 0.25%। এই কোশ্চিনটা আসছিল না, দেখলা না? তাহলে এই কোশ্চিনটা কোথা থেকে আসছে? কোশ্চিন কারক যে কোশ্চিন করছে সে কি বইয়ের মধ্যে থেকে খুঁজে নিয়ে আসছে? তার এত টাইম আছে না? কোথা থেকে? অনুশীলনী থেকে।
সেজন্যই বলতেছি ভাই অনুশীলনী পড়ো, কভার হয়ে যাবে। এখান থেকেই তোমার পরীক্ষায় আসতেছে। তোমার প্রশ্নকর্তা তোমার বইয়ের মধ্যে থেকে খুঁজে খুঁজে কোশ্চিন করবে, এত টাইম প্রশ্নকর্তার কাছে নাই। তাহলে কি পড়বো? অনুশীলনী। এখান থেকে যদি ভুল হয়, ভাই তোর যদি ভুল হয় তাহলে তোর চান্স পাওয়ার যোগ্যই না তুই। এগুলো যেন একটা ভুল না হয়, সাবধান। নিম্নের কোন অ্যাসিডটি আম এবং কাঁঠাল কৌটাজাতকরণে ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড। ওকে, তারপরে আসো, জুস সংরক্ষণে কোনটি? সোডিয়াম বেনজয়েট। এবং সোডিয়াম বেনজয়েটের আর একটা দিক আছে, সেটা হচ্ছে নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক। মাছ মাংস সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম নাইট্রাইট। কি ব্যবহার করা হয়? সোডিয়াম নাইট্রাইট। দুধ হচ্ছে ইমালশন। দুধ হচ্ছে ইমালশন। কোন প্রাণীর দুধে ক্যালারি বেশি? মহিষ। মহিষের দুধে ক্যালারি বেশি, মানুষের দুধে ল্যাকটোজ বেশি। আর তোমার তো যে কি আছে, ভেড়ির দুধে প্রোটিন বেশি। আর খাদ্য ক্যালারি সবচেয়ে বেশি হইতেছে মহিষের দুধে। কার দুধে? মহিষের দুধে। দুধের প্রধান ক্যালারি প্রোটিন কোনটি? ক্যাসিন। দুধের প্রধান প্রোটিন হইতেছে ভাইয়া ক্যাসিন। কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কোনটি? CH3, C6, C5, COOH। এটা হচ্ছে কৃত্রিম। আর যদি বলতে প্রাকৃতিক তাহলে না দেখে দাগাইতাম সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে। নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? ফরমালিন। ক্লিয়ার। তারপরে প্রিজারভেটিভের সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের পিএইচ বলতেছি 3.1, 3.14, 3.14। সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কি? এটা হচ্ছে BHT। এটা হচ্ছে BHT। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে BHT। কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটি? প্রোপাইল গ্যালেট। প্রোপাইল গ্যালেট হচ্ছে কৃত্রিম খাদ্য সংরক্ষক। BHA এর পুনরূপ কি? বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। ঠিক আছে। আচ্ছা, তৈল চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণ করতে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল এটা ব্যবহৃত হয়। ক্লিয়ার। আচ্ছা, সবজি সংরক্ষণে নিচের কোনটি লবণের দ্রবণ? এটা বলছি, আবার বলে দিলাম। তারপরে কোনটি মানবদেহে প্রোটিনের চাহিদা মেটায়? মাছ। শাকসবজি, ভাত, এখান থেকে আসে তোমার কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট বা শর্করা। এখান থেকে তোমার আসে শর্করা। কি আসে ভাইয়া? শর্করা। আর তোমার মাছ মাংস এখান থেকে আসে প্রোটিন। মাছ মাংস এখান থেকে আসে কি? প্রোটিন। দুধে নিচের কোন আয়রনের সেটটি থাকে? ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্লোরিন। ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্লোরিন। হাড় ক্ষয়ে গেছে, ডক্টর কি বলে? তোমার ক্যালসিয়ামের অভাব, আপনার শরীরে দুধ খান। আর কিন্তু দুধ খাওয়ার সময় একটা জিনিস মনে রাখবা, যে ক্যালসিয়াম ট্যাবলেটও খাইতেছো, দুধও খাইতেছো, তখন কি হয়? তখন সেটা সঠিকভাবে অ্যাবজর্ব হইতে পারে না, দেহ সঠিকভাবে নিতে পারে না। সেজন্য যখন ক্যালসিয়াম ট্যাবলেট খাবা, চেষ্টা করবা দুধটাকে অ্যাভয়েড করার। ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি? ভেড়ির দুধে। যদি বলতো খাদ্য ক্যালারি সবচেয়ে বেশি তাহলে হতো মহিষ। খাদ্য ক্যালারি বললে হতো মহিষ। আচ্ছা, দুধের চর্বির পরিমাণ বেশি মহিষের দুধে। নিচের কোন প্রাণীর দুধে ল্যাকটোজ বেশি? বারবার বলছি ক্লাসে। মানুষের দুধে। দুধে কোনটি ডাইস্যাকারাইড? ল্যাকটোজ। ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড। ল্যাকটোজ কি ভাইয়া? ডাইস্যাকারাইড। সংগৃহীত দুধের পিএইচ সোডিয়াম বাইকার্বনেট। সংগৃহীত দুধের পিএইচ হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? পাস্তুরাইজিং। পাস্তুরাইজিং পদ্ধতি কি? এখানে তোমার দুধকে 65°C তাপমাত্রায় বা আর কিছু বেশি বা একটু কম তাপমাত্রায়, সাধারণত এই তাপমাত্রা কি করা হয়? উত্তপ্ত করা হয় এবং দ্রুত আবার ঠান্ডা করে নেওয়া হয়। দ্রুত ঠান্ডা করে নেওয়া হয়। এই যে পদ্ধতি সেটা হচ্ছে পাস্তুরাইজিং। সাসপেনশনের উদাহরণ কি? সাসপেনশনের উদাহরণ হচ্ছে রক্ত। সাসপেনশনের উদাহরণ হচ্ছে রক্ত। তুমি মনে করো এটা টেস্ট টিউব। এই টেস্ট মনে করো এটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মাঝে রক্ত নাও। রক্ত নাও, কিছুক্ষণ পরে দেখবা এই রক্তের যে কণিকা সেটা নিচে অধক্ষিপ্ত হয়েছে। নিচে অধক্ষিপ্ত হয়েছে। একটা উদাহরণ পাইছো, কলেরা ভ্যাকসিন, এই একই জিনিস। তারপরে তাহলে এগুলো হইতেছে আমাদের সাসপেনশন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। পানিতে ময়দার মিশ্রণকে বলে সাসপেনশন, কারণ ময়দা মিশানোর পরে কিছুক্ষণ পর রাখলে দেখবা যে ময়লার বড় বড় কণাগুলো নিচে চলে আসতেছে, তাহলে এগুলো কি? সাসপেনশন। দুধে কোন স্যাকারাইড থাকে? দুধে থাকে ল্যাকটিক, এটাতে পড়লাম। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণ সোডিয়াম বাইকার্বনেট। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণ করতে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। তরল দুধ সংরক্ষণে পাস্তুরাইজিং। তরল দুধ সংরক্ষণে পাস্তুরাইজিং প্রক্রিয়া ব্যবহার করা হয়। সাসপেনশনের উদাহরণ কোনটি? রক্ত। সাসপেনশনের উদাহরণ কোনটি? রক্ত। ঠিক আছে। পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? সাসপেনশন। পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? সাসপেনশন। পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয় কোনটি? কলয়েড। পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয় কোনটি? কলয়েড।
সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটি? ফেরাস সালফেট সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট। অন্ত্রের ইমার্জিং সাসপেনশন, দুধ থেকে ছানা, বারবার বলছি কোয়াগুলেশন। দেখো কতবার পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া হচ্ছে কোয়াগুলেশন। আবার বলতেছি, দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া হইতেছে কোয়াগুলেশন। মাখনকে পানি মুক্ত করার পদ্ধতি হইতেছে মাখনকে চাপ দিয়ে পানি দলিত করা। টেলকম পাউডারের মূল উপাদান টেলক। টেলকম পাউডারের মূল উপাদান টেলক। আচ্ছা বলো তো টেলকের সংকেত কি? টেলকের সংকেত বলছি ইম্পর্টেন্ট, না পারলে খবর আছে, বলবা খাতার উপর লিখবা যে টেলকের সংকেত কি। আচ্ছা, টেলক উপাদান, টেলকম পাউডারের মূল উপাদান টেলক। টেলকের সংকেত হইতেছে 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকন ডাইঅক্সাইড, পানি। 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকন ডাইঅক্সাইড, পানি। ক্লিয়ার? তাহলে টেলক, টেলকম পাউডারের মূল উপাদান কি বলতো? টেলক। আর এই যে টেলক এর কি সংযুক্তি হইতেছে 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকন ডাইঅক্সাইড আর পানি। বেবি পাউডার, বেবি পাউডারে কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড এখানে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ক্লিয়ার? ওকে। কোল্ড ক্রিমে লুব্রিকেটিং তরল প্যারাফিন ব্যবহার করা হয়। লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম। নিচের কোনটি ময়শ্চারাইজার আফটার সেভ লোশনে ব্যবহার করা হয়? গ্লিসারল। নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটার সেভ লোশনে ব্যবহার করা হয়? গ্লিসারল। টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে কস্টিক সোডা, এটা হইতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে। কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ? সল্ট, কারণ এটা আমরা প্রকৃতিতে পাইতেছি, সোডিয়াম ক্লোরাইড। কোনটি প্রকৃতিতে প্রাকৃতিক প্রিজারভেটিভ নয়? অ্যাসিটিক অ্যাসিড, এটা কৃত্রিম। অ্যাসিটিক অ্যাসিড বা যেটা দ্বারা ভিনেগার তৈরি করা হইতেছে সেটা আমাদের প্রাকৃতিক নয়, সেটা কি? কৃত্রিম। কেমন? কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড আমাদের কৃত্রিম প্রিজারভেটিভ, কারণ সোডিয়াম বেনজয়েড মানুষ তৈরি করে, প্রকৃতিতে পাওয়া যায় না। ঠিক আছে? এর জন্য এটা কৃত্রিম। ফুড প্রিজারভেটিভে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। 3.14। ফুড প্রিজারভেটিভে সাইট্রিক অ্যাসিডের পিএইচ 3.14। কাঁঠাল কোটাজাতকরণে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। গাভীর দুধে 87%, গাভীর দুধে 81 থেকে 88% বা মাঝামাঝি দেখো 87%, কাছাকাছি 87% পানি থাকে। তারপরে দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? ল্যাকটোজ। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? ল্যাকটোজ। কোনটি দুধের মিষ্টতা বাড়ায়? ল্যাকটোজ। দুধে ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড, তাহলে ডাইস্যাকারাইড কি? এটা হচ্ছে ল্যাকটোজ। ডাইস্যাকারাইড ল্যাকটোজ কোথায় বেশি থাকে? মানুষের দুধে। আর মিষ্টতা বাড়ায় ল্যাকটোজ। আর গাভীর দুধে ক্যালারি 77 কিলো ক্যালারি। গাভীর দুধে ক্যালারি 77 কিলো ক্যালারি। কেমন? এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? এরই মধ্য দিয়ে তোমাদের বেসিক পড়ানো হয়েছে। বেসিক পড়ানোর পরে তোমাদের কোন কোশ্চিনগুলো নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে এগুলো সলভ করানো হয়েছে। তারপরে বইয়ের যে এমসিকিউগুলো ছিল, বইয়ের যে এমসিকিউগুলো ছিল সেগুলো সলভ করানো হয়েছে। হয়েছে তো নাকি? এখন যেটা করানো হবে সেটা হইতেছে এই পিডিএফটা একটু দেখানো হবে। ঠিক আছে? এই বইয়ের পিডিএফটা দেখায় তোমার এই জিনিসগুলো, এই অধ্যায়টা শেষ করা হবে। ওকে, তাহলে এখন আমরা দেখবো যেটা, সেটা হইতেছে 5ম নম্বর অধ্যায় কর্মমুখী রসায়ন। এটার বুকের পিডিএফ, অর্থাৎ বইয়ের পিডিএফটা একটু দেখবো যে কোন জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আসো শুরু করি। তাহলে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা বললাম, খাদ্য প্রাপ্তি, খাদ্যের গ্রহণের সামর্থ্য এবং খাদ্যের সঠিক ব্যবহার, অর্থনৈতিকভাবে সামর্থ্য থাকে, এখানে এটাকে বোঝানো হচ্ছে। কেমন? তাহলে এই জিনিসগুলো খাদ্যের কি ভিত্তি। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টি? 3টি। মনে থাকবে? ওকে, এইখান থেকে এটা দেখবা। আচ্ছা, এখান থেকে আর কিছু জিনিস দেখবা, সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি, ফুল ফল এগুলোর জন্য নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো নাইট্রোজেন, পটাশিয়াম এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? নাইট্রোজেনযুক্ত সার হইতেছে অ্যামোনিয়া। নাইট্রোজেনযুক্ত সার হইতেছে অ্যামোনিয়া। মেইন সার হইতেছে অ্যামোনিয়া, তার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম সালফেটও বিদ্যমান। ফসফরাস সার এগুলো সম্পর্কে বলছি না আজকের ক্লাসে। ওকে, এই যে মিউরেট অফ পটাশ, KCl। ওকে, এই জিনিসটা দেখবা। তারপরে মাছ মাংস নষ্ট হওয়ার কারণ কি? জীবাণু, তারপরে এনজাইম আর হইতেছে ধাতব আয়নের প্রভাব। এই তিনটে সুন্দর করে দেখাইছে, এগুলো দেখবা। ফ্রিজিং তাপমাত্রা কোনটার কত এটা লাগবে। লবণ, লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ পুরোটাই। চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ পুরোটাই। ঠিক আছে? এই জিনিসগুলো। সোডিয়াম, এই যে 100% গুরুত্বপূর্ণ, কিউরিং বলা হয়। বলো, নার্সিং অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যদি এমন আসে, সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণকে কি বলে? কি বলে বলো? বলো কি বলে? বলো। কিউরিং, কিউরিং বলে। ওকে, আচ্ছা।
আচার তৈরি, এটা পিকলিং বলে, আচার তৈরির প্রক্রিয়াকে পিকলিং বলা হয়। ওকে, তারপরে দেখছি যে তোমার সাইট্রিক অ্যাসিডের পিএইচ দেওয়া আছে, তোমার এই যে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের পিএইচ, এই পিএইচগুলো মনে রাখবা। এবং সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম তোমার অ্যাসিড, এটার পিএইচ হতো 4.2, সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়িক অ্যাসিড, এটার পিএইচ হচ্ছে 4.2 এবং এটার পিএইচ হচ্ছে 4.5 এর নিচে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা ধরে রাখার জন্য। আচ্ছা, প্যারাবেন, প্যারাবেন সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলছি, এটা গুরুত্বপূর্ণ। অ্যাসিটিক অ্যাসিড, শুধু নামটা মনে রাখবা, নামটা মনে রাখবা। এই যে কে, এটার মান মুখস্থ করা, কে এর মান মুখস্থ করার কোনো দরকার নাই, পিএইচটা মুখস্থ রাখবা, পিএইচ মুখস্থ রাখবা, কিন্তু কে এর মান মুখস্থ রাখার দরকার নাই। ক্যালসিয়াম প্রোপানয়েড সংকেতটা মুখস্থ রাখবা, সাইট্রিক অ্যাসিড সংকেত মুখস্থ রাখার কোনো দরকার নাই, এই যে কে মুখস্থ রাখার কোনো দরকার নাই, পিএইচ এটা মনে রাখবা, পিএইচ শুধু এটা মনে রাখবা, ঠিক আছে। নাইট্রেট, এটা হালকা একটু দেখবা। ওকে, আচ্ছা, তারপরে মুক্তমূলক শোষণকারী, মুক্তমূলক শোষণকারী খুবই গুরুত্বপূর্ণ। বিউটাইলেটেড হাইড্রক্সিঅ্যানিসল, বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সিটুলুইন, আর টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রক্সিকুইনন, এই আর একটা প্রোপাইল গ্যালেট, এই চারটা জিনিস মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, এই যে চারটা আছে না, এই চারটা মনে রাখবা। ধরো দিয়ে দিল যে নিচের কোনটি মুক্তমূলক শোষণকারী, নিচের কোনটি, ধরো দিল নিচের কোনটি, নিচের কোনটি মুক্তমূলক, মুক্তমূলক শোষণকারী, সাপোজ, হ্যাঁ, তখন কি দিবা, ধরো বিএইচএ অর্থাৎ বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, তারপরে বিএইচটি বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, এই জিনিসগুলো আসবে। ওকে, আচ্ছা, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট দুই শ্রেণীভুক্ত, একটা হইতেছে প্রাকৃতিক, একটা অনুমোদিত। আচ্ছা, এগুলো কোথায় থেকে কোনটা আসতেছে এগুলো দেখবা। ভিটামিন সি কে কি বলা হয়, ভিটামিন ই কে কি বলা হয়, ভিটামিন বি বা ক্যারোটিন বলা হয়, সেলিনিয়াম ধাতু এগুলো বলা হয়, এই জিনিসগুলো দেখবা। ওকে, কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট এই জিনিসটা পড়বা। তারপরে এখান থেকে এই যে সংকেত, এটা মুখস্থ করার কোনো দরকার নাই, সংকেত মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসতেছো না। যদি জাহাঙ্গীরনগরে আসতা তাহলে বলতাম, কারণ জাহাঙ্গীরনগর ভার্সিটিতে এগুলো আসছে, আমরা যখন পরীক্ষা দিছিলাম তখন এই জিনিসগুলো আসছে, বলো যে এটা সংকেত কি, এটা সংকেত কি, এই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে নার্সিংয়ের পরীক্ষার জন্য জীবনে এগুলো লাগবে না। আচ্ছা, এটা মনে রাখবা যে সরবিটল এটা ডায়াবেটিক যে চকলেট সেখানে ইউজ করা হয়, এবং শিশুর দাঁত ক্ষয়রোধক যে চকলেট সেটা হইতেছে ইউজ করা হয়। ওকে, এগুলো স্তর সম্পর্কে পড়াইছি, কাঁচামাল সংগ্রহ, গ্রেটিং, ধৌতকরণ, খোসা ছাড়ানো, এগুলো পড়াইছি না, এগুলো কি পড়াইছি ভাইয়া? এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া রাখবা, কেমন, ক্লিয়ার? ওকে, তারপরে আসো, তারপরে ব্রাঞ্চিং বা সিদ্ধ করা, এক্সস্টিং, তৃতীয় স্তর, এগুলো সম্পর্কে কথা হয়েছে না, হয়েছে, এগুলো একটু রিডিং পড়বা। এগুলো তো মুখস্থ করার দরকার নাই যে এটাকে এটা এটা 100 ডিগ্রি বা ইয়া, এই জিনিসটা একটু রিডিং পড়বা, একটু মনে রাখবা। হ্যাঁ, এখানে দাগানো নাই, মানে কিছু পড়ার দরকার নাই এখান থেকে, এই অধ্যায় থেকে শুধু হালকা একটু ফুড লেখারটা দেখবা, এগুলো কিছুই দরকার নাই। আচ্ছা, তারপরে চলে আসি, এখান থেকে তোমার 10% চিনি দ্রবণ ফলের কোটায়, সাইট্রিক অ্যাসিড, এটা দেখবা, মানে তোমার ফল জাতীয় যে দ্রব্যগুলো আছে সেগুলো সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হইতেছে, কেমন, এগুলো দরকার নাই, দরকার নাই। ব্রাঞ্চিং, ব্রাঞ্চিংয়ে কোটাজাতকরণে মাছের ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড, মাছের ক্ষেত্রে ধরো প্রশ্ন আসবে মাছের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়, তারপর দিবা জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। এটার জন্য ভুল না হয়, এটার জন্য ভুলে না যাও, মাছের ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয়, এটা দরকার নাই, এটা দরকার নাই, এগুলো লাগবে না। সমসত্ব অসমসত্ব মিশ্রণ, এটা একটু দেখবা, দ্রবণ, কলয়েড, সাসপেনশন, আকারগুলো দেখবা, তবে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। তবে উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো 5 স্টার। ধরো বললো কলয়েডের উদাহরণ কোনটি, তখন দিবা দুধ, বললো দুধ কিসের উদাহরণ, কলয়েড, ঠিক আছে। রক্ত কলেরা ভ্যাকসিন কিসের উদাহরণ, সাসপেনশন, রক্ত কলেরা ভ্যাকসিন কিসের উদাহরণ, সাসপেনশন। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ওকে, আচ্ছা, তারপরে যেটা আসি, টিন্ডাল প্রভাব লাগবে না, শুধু এটা মনে রাখবা সালফিউরিক অ্যাসিড উৎপাদনে সালফার ডাইঅক্সাইড ও এতক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করা হয়, এবং প্রভাবক হিসেবে কাজ করে এটা প্লাটিনাম এবং V2O5। ওকে, এই জিনিসটা মনে রাখবো তাহলেই হবে। ব্রাউনীয় গতি, এগুলো নার্সিংয়ে আসবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যারোসোল কোনটা কি, কোনটা কি, উদাহরণ কি, উদাহরণ কি, দুধের উদাহরণ কি, তারপরে ধরো ফলের উদাহরণ কি, এগুলোর উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই হচ্ছে অবস্থা। তারপরে যদি আসি ঔষধ ক্ষেত্রে শিল্প, সাসপেনশনের গুরুত্ব, সাসপেনশনের গুরুত্ব বলছি না, বলছি। তারপরে কোয়াগুলেশন, কোয়াগুলেশন প্রক্রিয়ায় দুধ থেকে তোমার মাখন, তারপরে ছানা, দই, এগুলো তৈরি হয়, দুধ থেকে মাখন, ছানা, এগুলো তৈরি হয়। পানির পরিমাণ বলছি 82 থেকে 88%, এবং গাভীর দুধে 70
87%। গাভীর দুধে, কিসের দুধে? গাভীর দুধে পানির পরিমাণ 87%। আচ্ছা, তারপরে এগুলো গেল, এগুলো থেকে কিছুই পড়ার দরকার নাই। তবে যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই এমসিকিউটা কিন্তু আসছিল, দেখছো? দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া, কোয়াগুলেশন, পাইছো? ওকে, আচ্ছা তারপরে আসো। তারপরে হইতেছে এইগুলো, এগুলো হালকা একটু রিডিং পড়বা। তবে এটা গুরুত্বপূর্ণ, সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট দুধের পিএইচ ঠিক রাখতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? ওকে, পারফিউম গেলে লাগবে না, এটাও লাগবে না। কয়টা স্তর এগুলো লাগবে না, শুধু মনে রাখবা যে 3টা স্তর এখানে, মূল স্তর 3টা, এটা মনে রাখবা। আচ্ছা, অ্যালকোহল, টারপিনস। টারপিনস হচ্ছে সুগন্ধ, ইমালসিফায়ার, এটা একটু দেখবা। তারপরে টেলক, টেলক মূল উপাদান, বেবি পাউডারের মূল উপাদান টেলক, বোরিক অ্যাসিড। এখানে তো তোমাকে তো বলছি অলরেডি, জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো পড়াই দিছি। তারপর যেগুলো নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে সেগুলোও পড়াইছি, যেগুলো অনুশীলনীতে আছে সেগুলো পড়াইছি। এখন জাস্ট বইটা দেখাইতেছি যেন আত্মবিশ্বাসটা একটু পড়ে যে হ্যাঁ এগুলো পড়ছি, ঠিক আছে? আর এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে না, সেজন্য তোমাকে আমি এগুলো পড়াবো না, ঠিক আছে? এগুলোও পড়তে হবে না, লাগবে না। এই জিনিসটা হালকা রিডিং পড়বা, জাস্ট ভিতরে কিছু পড়ার দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, সাথে একটু রিডিং পড়ে বিষয়টা জেনে রাখবা। এই জিনিসটা একটু রিডিং পড়বা। আচ্ছা, এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, লাসন। অম্লধর্মী যে লাসন থাকে মেহেদিতে, খুবই গুরুত্বপূর্ণ। মেহেদিতে কি থাকে? মেহেদিতে মেহেদিতে থাকে অম্লধর্মী লাসন, অম্লধর্মী লাসন থাকে এই মেহেদিতে। ওকে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ওকে, এটা গেল। তারপরে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভিনেগারে খাদ্য সংরক্ষক, অ্যাসিটিক অ্যাসিড, যার জলীয় দ্রবণের 6 থেকে 10%কে ভিনেগার বলে। হয়েছে? ওকে, জীবন্ত ব্যাকটেরিয়া, হাইড্রোজেন প্লাস মৃত ব্যাকটেরিয়া। দেখো CH3COOH, এটা কি করতেছে? CH3CO এবং হাইড্রোজেন এটাতে পরিণত হইতেছে, ভেঙে CH3COOH, এই জিনিসটা ভেঙে CH3CO মাইনাস, এইটা অ্যানায়ন তৈরি করতেছে এবং হাইড্রোজেন ক্যাটায়ন তৈরি করতেছে। সাথে কি তৈরি করতেছে? মৃত ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেটাকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে, এইভাবে সে খাদ্যকে সংরক্ষণ করছে। কেমন? আচ্ছা, এটা গেল। অধ্যায়ের সার সংক্ষেপ, টক্সিন, যেগুলো বিষাক্ত পদার্থ তৈরি করে সেগুলোকে টক্সিন। প্রিজারভেটিভ, খাদ্যবস্তু এই ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক যেন জন্মাতে না পারে সেগুলোতে যেগুলো হইতেছে নজর রাখে, সেটা হইতেছে প্রিজারভেটিভ। বেনজোয়িক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েড, এটা হইতেছে প্রিজারভেটিভ। এর মধ্যে সোডিয়াম বেনজয়েড সবচেয়ে নিরাপদ, সোডিয়াম বেনজয়েড সবচেয়ে নিরাপদ খাদ্য সংরক্ষক। ওকে। বোটুলিজম, এটা হইতেছে ঠিক মতো না হলে এই ব্যাকটেরিয়া জন্মে। ব্যাকটেরিয়ার স্পোর প্রতিকূল পরিবেশেও ব্যাকটেরিয়াকে কি করে? ধরে রাখে। জ্যাম, জেলি, সিরাম, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন, লিপিড, এগুলো সব পড়া হয়েছে। এই ছিল আজকে তোমাদের এই সম্পর্কে আলোচনা। হ্যাঁ, হাইড্রোসল, অ্যামিনো অ্যাসিড, এগুলো আশা করি সব পড়া হয়েছে। তো এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া রাখবা, তোমরা পড়তে থাকো। আজকে হইতেছে তোমার 28 তারিখ, 7 মাস 25 সাল। এই তারিখে এই ক্লাসটা সম্পন্ন হইলো। এখনও তোমাদের হাতে প্রায় 6 মান্থ সময় আছে, ঠিক আছে? নার্সিং অ্যাডমিশন টেস্ট 25-26-এর জন্য, 25-26-এর জন্য প্রায় 6 মাস সময় আছে। এই সময়টাকে যদি কাজে লাগাও, জীবনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর এই যে সময়টাকে যদি অবহেলা করো, তাহলে জীবনে দুঃখ আছে। রাত 12টার উপর বাজে এখন, ঠিক আছে? এখনও ক্লাস কন্টিনিউ চলতেছে। তোমাদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করার চেষ্টা করতেছি। 7টা থেকে তোমার একবারই 9টার পর পর্যন্ত লাইভ ছিল। এই লাইভটা শেষ করার পরে আবার এই 2 ঘন্টা ক্লাস নিতে 12টার পর তারপরে আরও ক্লাস আছে। তো এই জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা কতটুকু নিতে পারতেছো তোমাদের দিক দিয়ে এটার উপর ডিপেন্ড করবে যে চান্স পাবা না, ঠিক আছে? এখন যদি ভালো করে পড়ো, ভালো করে ক্লাসগুলো করো, তাহলে আশা করি চান্স পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? অনেক জিনিস আছে যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় আসবে না, সেজন্য ওগুলো তোমার ডিটেলস পড়াই নাই। ওকে, যেগুলো পড়াইছি এগুলো পড়লেই হবে। বেসিকটা এগুলো ভুলো না, যে কয়টি, কি পিএইচ কত, কোনটার সংকেত কি, সবগুলো সংকেত না, যেগুলো সংকেত বলে দিছি। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো ভালো মতো পড়বা। আর আশা করি যেই সিকোয়েন্সে পড়াইতেছি
আশা করি সবগুলো কভার হয়ে যাইতেছে। প্রথমে বেসিক, তারপরে বইয়ের এমসিকিউ, নার্সিং ভর্তি পরীক্ষার এমসিকিউ, তারপরে পিডিএফ, সবগুলো কভার হয়ে যাইতেছে, তাই না? তো আশা করি এভাবে ক্লাসগুলো করতে থাকো, ভালো কিছু হবে ইনশাল্লাহ, হ্যাঁ। আর পড়ার পরে ধরো প্রোমোডোরো যে মেথড আছে সেগুলো হইতেছে যে সেটার মাধ্যমে পড়তে পারো, যে 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট পড়লা, তারপরে 5 মিনিট একটা ব্রেক নিলা, দিয়ে রিভাইজ করলে যে আজকে কী কী পড়ছি, কোন কোন জিনিস, মুক্তমূলক কাকে বলে, অ্যান্টিঅক্সিডেন্ট কি, কয় প্রকার, কি কি আছে, বিএইচএ কাকে বলে, বিএইচটি কাকে বলে, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল কি, বিউটাইলেটেড হাইড্রক্সি টোলুইন কি, এই জিনিসগুলো লিখবা। ধরো পিএইচ কি, ধরো এই যেভাবে নিজের মাথার মধ্যে নিজে নিজে আত্ম উপলব্ধি করবা যে কোন জিনিসগুলো পড়ছি, কোন জিনিসগুলো পড়ি নাই, কোনটা মনে আছে, কোনটা মনে নাই। এভাবে করলে জিনিসগুলো মনে থাকবে। আর যেই জিনিসগুলো ভুল হইতেছে খাতায় লিখে রাখো, যেই জিনিসগুলো ভুল হইতেছে খাতায় বারবার লিখে রাখো, যেই জিনিসগুলো ভুল হইতেছে এগুলো আমাকে আবার পড়তে হবে। কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসগুলো ভুল হইতেছে এগুলো আবার আমাকে পড়তে হবে, ঠিক আছে? তো এভাবে পড়তে থাকো, আশা করি অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, দোয়া করো আমার জন্য, দেখা হবে সামনের ভিডিওতে। আসি, আসসালামু আলাইকুম, টাটা।